1 2 3 4 এইভাবে সিরিয়াল মেনটেন করলে 5 নাম্বারটা করি আসছে। আচ্ছা দেখো তো, জনাব সিরিয়াল না, ফয়সাল একটা কঠিন আছে। 2018 সালের 1 জানুয়ারি তারিখে 1 লক্ষ টাকা আসবাবপত্র টাকা, তারপর আসবাবপত্র বাবদ 40,000 টাকা এবং পণ্য বাবদ 20,000 টাকা নিয়ে কারবার শুরু করলেন। এই জাবেদাটা পারো কিনা? পেজ নাম্বারটা ক্লাস করুন দয়া করে। 161। আমার সাথে লিখবেন, আমার 172, উদাহরণ 8। উদাহরণ 8। আমার আমার প্রশ্নটা জনাব ফয়সাল, প্রশ্নটা বলুন ভাই। জনাব ফয়সাল 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা, তারপরে আসবাবপত্র বাবদ 40,000 টাকা এবং পণ্য বাবদ 20,000 টাকা নিয়ে কারবার শুরু করলেন। ভাই এটা সোজা আছে, আমরা 2019 সালের এটা করি। কোনটা দেখাও আমাকে, বলো। 2000 এটা হলো 20-এ আসছিল, চতুর্থ আর পঞ্চমে 20-এ আসছিল। এটা না কঠিন আছে একটু, কারণ একটু হিসাবে এখানে অনেক কিছু করছে। প্রশ্নটা হলো হারুন। হারুনের এটা? হ্যাঁ, এখানে অনেকটা কমপ্লিকেট। 20 তারিখে একটা কাজ করছে, এটা রিলেটেড 7 তারিখের সাথে। আচ্ছা, এই মিস্টার জায়গায় হারুন যেটা 19 করলে, সালে, না? জি 19 সালে 1 জানুয়ারি। পেজ নাম্বার কত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2021 সালে একটা আমার টেকনিক্যাল বই, আমার মিলবে না আপনাদের সাথে। 1 জানুয়ারি বাবুল হাওলাদার মনে হয়। না না, মি হারুন। হক বইয়ের মিস্টার উদাহরণ হারুন বাবদ 1 লক্ষ টাকা। আমি বলি 2019 সালের 1 জানুয়ারি মিস্টার হারুন 1 লক্ষ টাকা হচ্ছে নগদ হ্যাঁ। নিয়ে, তারপরে কলকবজা বাবদ 50,000 এবং পণ্য বাবদ 20,000 টাকা নিয়ে কারবার শুরু করলেন। 20,000 টাকা। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, জানুয়ারি মাসে তিনি নিম্নলিখিত লেনদেন সম্পন্ন করলেন। এটা নগদ। আচ্ছা, এটা করবো না? এইটা করি, এটা একটু কঠিন, ডিফিকাল্ট। আচ্ছা ঠিক আছে। এটা হক বইয়ের উদাহরণ 7। এটা হক বই 164 এটাই করি না? জি ভাইয়া, এটাই করি। এটা একটু বুঝার বিষয় আছে, আমি এটা করতে পারিনি। আমি ভাবছিলামই আপনার কাছে এটা একটু বুঝাই নিব। যাক, মনে পড়লো। ইজি তো, ইজি, সমস্যা নেই, পারবো আমরা। এটা শেষ করি, দেখি শেষ করা যায় কিনা। আমরা একটা পূর্ণাঙ্গ জাবেদা শেষ করব, তারপরে ওই 3 গড়াতে চলে যাব। নতুন বইয়ের কত পৃষ্ঠা? হক বইয়ের 164। হক বইয়ের উদাহরণ 7 বললোই তো। হক বইয়ের উদাহরণ 7। এই তুই থাম। আচ্ছা, গড় তো আমরা সবাই তৈরি করতে পারি না? জি ভাইয়া। প্রথমে লিখতে হয় মিস্টার জাবেদাটা লিখে দিলাম, ঠিক আছে। তারপরে গড়। আমাকে বলো প্রথমবারে কি লিখবো? কি লিখবো? তারিখ। কত নম্বর তারিখ, তারপর বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, তারপর হচ্ছে ডেবিট টাকা, কখন শুরু হয়েছে, ঠিক আছে। এই হলো আমাদের গড়। দেখো প্রথমে কি করছে, জানুয়ারির 1 তারিখ কি করছে উনি, 1 লক্ষ টাকা নগদ। নগদে দিলে আমরা জানি কি হবে, সরাসরি নগদান হিসাব। নগদে যেহেতু ব্যবসায় আসছে তাহলে কি হবে, নগদান হিসাব। আর ব্যবসায় আসলে ডেবিট, ঠিক আছে। তারপরে হচ্ছে কল কবজা বাবদ 50,000 টাকা, তাহলে কল কবজা হিসাব আবারও ডেবিট। হ্যাঁ, ইফতারের সময় খাওয়ানো।
আচ্ছা, তারপরে রয়েছে হচ্ছে পণ্য বাবদ 20,000 টাকা নিয়ে কারবার শুরু করলেন। হ্যাঁ, যেহেতু পণ্য আনছে তাহলে আমরা কি লিখতে পারি? ক্রয় হিসাব লিখতে পারি। পণ্য আনলে কি, যেহেতু পণ্য কিভাবে আসছে, কিনে আনছে, এই জন্য ক্রয় হিসাব, ডেবিট। ঠিক আছে না এইটুকু? সবাই একটু আনমিউট, মানে মিউট করি। আচ্ছা, এইটুকু তো ঠিক আছে না? আর এই তিনটে কি হিসেবে আসছে? মূলধন হিসেবে। এটা আমরা মূলধন লিখে দিব। আর মূলধন হিসেব কি হয়? ক্রেডিট। টোটাল কত হয়? কত? 1,50,000 হচ্ছে 1,70,000। সাইড নোট কি দিব? নগদ টাকা, কল কবজা ও পণ্য নিয়ে ঠিক আছে। ভাই এখানে মূলধন হিসাবটা বুঝলাম না, মূলধন হিসাব ক্রেডিট হয়, ঠিক আছে? এটা কিভাবে হলো? এটা ক্রেডিট হয়, আপাতত এইটুকু জানো। তুমি রেকর্ড ক্লাস করো, দেখবা আরো অনেক কিছু জানতে পারবা। অনেক কিছু হয়তো তাহলে মিস করছো যদি আগের ক্লাস না করে থাকো। মূলধন হিসাব সবসময় ক্রেডিট হয়, ঠিক আছে? এরপরে দেখো 4 তারিখের লেনদেন আছে, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো। আমরা জানি ব্যাংকে হিসাব করলে কি হয়, টাকাটা কিভাবে আসছে কিভাবে গেছে। দেখো জানুয়ারি 4 তারিখ, 4 তারিখের লেনদেন কি হয়েছে? জনতা ব্যাংকে হিসাব খোলা হয়েছে 40,000 টাকা। তাহলে টাকাটা নগদে চলে গেছে ব্যাংকে, তাহলে নগদান হিসাব কি? ক্রেডিট। আর ব্যাংকে যেহেতু বেড়ে গেছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট। আর নগদে যেহেতু ব্যাংকে দিয়ে আসছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট। ক্লিয়ার? 40,000। এই গেল আমাদের আরেকটা এন্ট্রি। তারপরে রয়েছে দেখো আলিপের নিকট হতে পণ্য ক্রয় 30,000 টাকা, যার মধ্যে নগদে প্রদান করা হয়েছে 10,000 টাকা। এখন দেখো 30,000 টাকা পণ্য ক্রয় করে 10,000 টাকা আবার নগদ দিছে, তাহলে বাকি থাকে কত? 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে আমরা যেহেতু ক্রয় করছি তাহলে পণ্যটা আমাদের নিকট চলে আসছে, তাহলে সেটা কি? ক্রয় হিসাব। আমরা জানি ক্রয় যেটা করবো সেটা সরাসরি ব্যবসায় চলে আসছে, এই জন্য ক্রয় হিসাব। কত তারিখের লেনদেন? 7 তারিখের। 7 তারিখ। ডেট দিতে হবে, হ্যাঁ। এটা জাবেদার আমাদের সংজ্ঞাতে আছে, ডেট ছাড়া জাবেদা হবে না। তাহলে যেহেতু ক্রয় করছিলাম না, ওখানে একটা পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট। এবং তারপরে পণ্য চলে আসছে কত টাকা? 30,000 টাকা। তারপরে কি করছে? যার মধ্যে নগদে প্রদান করছে 10,000 টাকা। দেখো তাহলে নগদে দিয়ে দিচ্ছে, নগদান হিসাব। নগদে টাকাটা যেহেতু দিয়ে দিচ্ছে সেটা চলে গেছে ব্যবসা থেকে, নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট। কত টাকা দিচ্ছে? 10,000 টাকা দিচ্ছে, বাকি থাকে কত?
20,000 20,000 টাকাটা কি কে পাবে? এই টাকাটা তো দিতে হবে, আমাকে দিতে হবে না? আমরা জানি বাকি থাকলে কি হয়, ওই ব্যক্তির নাম দিতে হয় অথবা অথবা ওই প্রদেয় দিতে হয়। এটা তো জানি, মনে আছে? জি ভাইয়া মনে আছে। তাহলে যেহেতু আমরা টাকাটা দিব, ওই ব্যক্তি পাবে, সেজন্য কি এটা ব্যবসা থেকে চলে যাবে, কোনো সময় না কোনো সময় চলেই যাবে, এই জন্য কি এটা ক্রেডিট। আর যেহেতু ব্যবসা যেটা আসবে সেটা হচ্ছে ডেবিট। তাহলে আমরা লিখতে পারি এখানে কি আলিফ হিসাব অথবা প্রদেয় হিসাব। আলিফ হিসাব ক্রেডিট। কত টাকা বাকি আছে? আর 10,000 নগদ দিয়ে দিচ্ছে, আর বাকি আছে কত? 20,000 টাকা। যেহেতু কি ওইটা আলিফ হিসাব মানে কি বুঝলাম না। আচ্ছা, আলিফ হিসাব হচ্ছে আলিফের নিকট থেকে কিনছি, তো ওই 10,000 টাকা নগদ দিচ্ছি, আর 10,000 টাকা আর 20,000 টাকা হচ্ছে বাকি। যেহেতু বাকি টাকাটা আলিফের নামে উল্লেখ করলাম, এখানে আলিফ না দিয়ে আমরা প্রদেয় দিতে পারি। প্রদেয় মানে হচ্ছে দেওয়া, ঠিক আছে? দেওয়া থেকে প্রদেয় উদয়, আচ্ছা ঠিক আছে? যেটা আমাদের দিতে হবে, তার পাওনা যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে প্রদেয়। ক্লিয়ার? যেহেতু নগদ ও বাকিতে দেখো, আমি মুছে দেব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ভাই clear। একটু বুঝছি। আচ্ছা, আচ্ছা, কত তারিখ করছিলাম? আলিফের নিকট 7 তারিখ। এরপরে দেখো মাল বিক্রয় 60,000 টাকা। যেহেতু মাল বিক্রয় করে দিচ্ছে 8 তারিখে লেনদেন, দেখো জানুয়ারি 8 মাল বিক্রয় করে দিচ্ছে। এখানে কোনো নাম উল্লেখ করছে? কোনো উল্লেখ করেনি, তার মানে বুঝতে হবে সেটা নগদে বিক্রয় করা হয়েছে। মাল বিক্রয় 60,000 টাকা। এই এন্ট্রিটা বোধহয় আগে আমরা করি নাই। যেহেতু নাম কোনো নামটা উল্লেখ নাই, তার মানে এটা নগদে বিক্রয় করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে নগদে যেহেতু বিক্রয় করছে, ব্যবসায় টাকা চলে আসছে, তাহলে আমরা কি লিখবো? নগদান হিসাব নগদে, ডেবিট হ্যাঁ নগদের হিসাব আর বিক্রয় হিসাব ক্রেডিট। নগদের হিসাব ডেবিট 60,000। আর কোন কারণে এই টাকাটা আসছে? আমরা পণ্য বিক্রয় করছি, এই জন্য কি বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। কত? 60,000 টাকা। শেষ। যেহেতু পণ্য নগদে পণ্য বিক্রি করা হবে, নগদে পণ্য বিক্রয় করছে। হ্যাঁ যেহেতু কোনো নামটা উল্লেখ নাই, তাই এই জন্য নগদে পণ্য বিক্রয় করা হলো। শেষ। 8 তারিখ। তারপর আছে হচ্ছে 12 তারিখ, বিজ্ঞাপন বাবদ 10,000 টাকা প্রদান করা হলো। যেহেতু দিয়ে দিছে, তার মানে কি নগদে কমে বিজ্ঞাপন গেছে। হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট। দেখো 12 তারিখের লেনদেন কি করছে? বিজ্ঞাপনের জন্য 10,000 টাকা প্রদান করা হয়েছে। যেহেতু টাকাটা দিয়ে দিচ্ছে, তার মানে কি নগদে চলে গেছে, তার মানে নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ক্রেডিট, নগদে টাকা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তারপরে রয়েছে হচ্ছে কিসের জন্য টাকাটা দিচ্ছে? দেখো বিজ্ঞাপন বাবদ। বিজ্ঞাপনের জন্য। এই টাকাটা দেওয়ার পরে আমাদের কাছে আসছে কি? ওই বিজ্ঞাপনটা আসছে, অ্যাড্রেসটা আসছে, এই জন্য বিজ্ঞাপন ডেবিট। হ্যাঁ বিজ্ঞাপন খরচ দিতে পারো অথবা বিজ্ঞাপন হিসাবও দিতে পারো। বিজ্ঞাপন হিসাব ডেবিট। কত টাকা?
10,000 টাকা। বসানো। যেহেতু বিজ্ঞাপন বাবদ টাকা প্রদান করা হলো। এগুলো হচ্ছে 12 তারিখের লেনদেন। তারপর আছে 17 তারিখে বিক্রিত মাল ফেরত 5,000 টাকা। দেখো 17 তারিখ এরকম একটা এন্ট্রি আগেও করেছিলাম আমরা। বিক্রিত মাল ফেরত, আমরা বিক্রয় করছিলাম সেটা ফেরত দিয়ে দিচ্ছি, তার মানে কি মাল চলে আসছে। কি চলে আসছে? মাল চলে আসছে। এজন্য আমরা কি লিখবো দেখো তো, আমাদের ব্যবসায় কি আসছে? মাল। কোন কারণে আসছে? বিক্রয় করছিলাম সেটা ফেরত আসছে, এজন্য ওই বিক্রয় ফেরত লিখতে পারি আমরা। বিক্রয় করছিলাম সেটা চলে আসছে, এজন্য বিক্রিত মাল ফেরত আসলে এভাবে লিখবো বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কি, যেহেতু মাল চলে আসছে, বিক্রয় ফেরত মাল আসছে কি ডেবিট, আর আমাদের চলে গেছে কি একটা সময় আমরা সেটা প্রাপ্য ছিলাম, একটা বাকি থেকে কোথাও বিক্রি করছিলাম, বাকি থেকে কোথাও বিক্রি করছি। আচ্ছা, এটা গত মাসের গত মাসে তো আসার কথা না। 17 লাখ বুঝলাম না। 14 তারিখে চেক ভাড়া পরিশোধ করা হলো কম। আচ্ছা যাই হোক, দেখো আমরা উপরে বিক্রয় করছি কিনা বাকিতে এটা বড় কথা না, যে 20 দিচ্ছে আমাদের এন্ট্রি করতে হবে। তাহলে কোন কারণে ফেরত আসছে? আমরা বিক্রয় করছিলাম সেটা ফেরত আসছে, এজন্য বিক্রয় ফেরত ডেবিট, যেহেতু মাল চলে আসছে। আর যে ওই সময় বাকিতে বিক্রি করছিলাম ওই জন্য কি ছিল আমাদের প্রাপ্য হিসাব? কি ছিল? ওই আমরা তো মাল দিয়েছিলাম, টাকা দেয় নাই বা দেনা দেয়, ক্রেডিট। কি ছিল আমাদের? হ্যাঁ, ডেবিটে ছিল। এখন যেহেতু মাল দিয়ে দিচ্ছে, ও তো আর আমাদের টাকা দিবে না, ও চলে গেছে, মাল দিয়ে চলে গেছে, এজন্য ওর হিসাবটা কি হয়ে গেল? ক্রেডিট হয়ে গেল। প্রাপ্য বা দেনাদার দুইটি দিতে পারো। প্রাপ্য হিসাব ক্রেডিট অথবা দেনাদার হিসাবে লিখতে পারো, যেহেতু দেনাদার আর আসবে না আমাদের কাছে। দেনাদার হিসাব ক্রেডিট কত টাকার? 5,000 টাকা। আর আমরা তো জানি যে জাবেদার দুই পার্শ্বের হিসাব সমান হবে, যেহেতু বিক্রিত মাল ফেরত আসবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কত তারিখে? 17 এর পরে হচ্ছে 20 তারিখ আলিফের বাকি টাকা পরিশোধ করা হলো। আচ্ছা, 20 তারিখের লেনদেন, আলিফের বাকি টাকা পরিশোধ করা হলো। এখন দেখো আলিফ আগে আমরা আমাদের কি হইতো, আগে কত টাকা পাইতো আমাদের দেখো তো। 20,000 টাকা বাকি ছিল। আচ্ছা, তাহলে আলিফ পাইতো আমাদের কাছে, তাই না? তাহলে সে কি ছিল? প্রদেয় ছিল। যেহেতু টাকাটা দিয়ে দিচ্ছি, তার মানে কি নগদে দিয়ে দিচ্ছি, তাই না? পরিশোধ যেহেতু করছি, নগদে দিয়ে দিচ্ছি, তার মানে নগদে টাকাটা চলে গেছে। নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট। হ্যাঁ, যেহেতু আলিফ আমাদের ওই সময় কি ছিল? ভাইয়া এখানে হিসাবটা আমরা দুইবার লিখে ফেলতেছি না, এটাতে কোনো সমস্যা হবে না? কোনটা? এই যে আরিফের হিসাবটা একবার তো আমরা লিখছি, প্রদেয় হিসাব একবার যখন 7 তারিখে করছি তখন তো ওইটা লিখছি, এখন আবার এটা হিসাব করবো কেন? 7 তারিখে তো আমরা লিখছিলাম ওই টাকাটা যে কোনো সময় দিতাম, কিন্তু এখন আর লেখার দরকার নাই, না? কেন ভাইয়া লিখতে হবে? কারণ ওখানে তো 20,000 টাকা বাকি ছিল, ওই বাকিটার জন্যই তো আরেকবার লিখতে হবে। আমরা কিন্তু ওই জায়গায় লিখছিলাম চাই 7 তারিখে জালিফের নিকট হতে পণ্য 30,000 টাকা দিয়ে আবার 20,000 টাকা প্রদেয় রাখছিলাম। যেহেতু প্রদেয় রাখছিলাম, আমরা প্রদেয় রাখছি মানে কি ক্রেডিটে রাখছিলাম প্রদেয়, যেহেতু এক সময় না এক সময় এটা আমরা দিয়ে দিচ্ছি, এরকম একটা অবস্থায় ছিল, তাই না? এটা মাস শেষে বোঝাবে যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানে ওই আলিফের নিকট বাকি টাকা পরিশোধ করে দিচ্ছি, এটা লিখে রাখছি যে 20 তারিখে আমি টাকাটা দিয়ে দিচ্ছি,
কিন্তু আমাদের এন্টিটা কিন্তু 7 তারিখে উঠায় রাখছি, টাকাটা দিতে হবে। তো ওই জায়গায় এটা না লিখলো অসুবিধা নেই, ঠিক আছে? আলিপের খরচটা তো একবার লিখছি আমরা, আর লিখে দিলে সমস্যা মনে হয় না সমস্যা আছে, সমস্যা নেই, এটা দুবার হলে হিসাবটা বেশি হয়ে যায়, ঠিক আছে? তখন অ্যান্সার মিলবে না। ভাই লিখে দিলে তো সমস্যা হবে ভাইয়া, তখন তো হিসাবটা বেশি হয়ে যাচ্ছে আমাদের, কারণ একটা টাকার হিসাব আমরা দুইবার করে ফেলতেছি। ওই হ্যাঁ, 20,000 টাকা তো তাহলে তখন দুইবার 40,000 হয়ে যাচ্ছে। ওই 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 হিসাবটা যদি বেশি না হইতো তাহলে আমরা আমাদের লিখলে অসুবিধা ছিল না। যেহেতু টাকাটা আমরা ওই যে এই জায়গায় লিখে দিচ্ছি, তাহলে এটা লেখা দরকার নেই। ওই 7 তারিখে আমরা 7 তারিখে লেনদেন দেখা হবে, আবার করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওই কত ছিল, ওই প্রদেয় ছিল, আমাদের দিতে হবে। প্রদেয় হিসাবটা কি, ক্রেডিট একবার লিখছিলাম, কত বার্ষিক হিসাব লিখছিলাম কত, 20,000 টাকা। তো এই যে টাকাটা আমরা প্রদেয় লিখছি, এটা লিখছি মানে লিখছি, এটা কোনো এক সময় আমরা দিয়ে দিলাম, এটা এখানে আর ওঠানোর দরকার ছিল না, কিন্তু ওরা একটু চালাকি করে দিচ্ছে যেন প্যাস লাগে 20 তারিখে খালি বাকি টাকা পরিশোধ করা হলো, এটা লেখার দরকার নেই। আমরা একবার আলিপের টাকাটা লিখছি। আচ্ছা, তারপরে দেখো চেকে ভাড়া পরিশোধ করা হলো না, কল কবজা আছে, আবারও কল কবজার উপর অবশ্যই ধার্য করা হলো। তাহলে আমরা জানি যে কোনো খরচ থাকলে কি হয়, সেটা ব্যবসায়ের ক্ষতি বা খরচ, এটা কোথায় আসে মনে আছে? ডেবিট। হম, ব্যবসার জন্য খরচ বা যাই হোক সেগুলো আসবে, ক্ষতি হলে ডেবিটে। তাহলে কল কবজা অথবা অপচয় হিসাব ওই 2,500 টাকা কি ডেবিট, কল কবজা অপচয় হিসাব, তোমরা ডাইরেক্ট অপচয় হিসাব দেখো। 24 তারিখের ওইটা। অবচয় হিসাব ডেবিট কত টাকা? কিন্তু এই জায়গায় তো 24 তারিখে হিসাব করে নাই। হ্যাঁ, কি ও বলছে যে সমাধান 24 তারিখটা করি নাই। কেন করবে না, এটা তো অবশ্যই ধার্য করছে। করি নাই, তো এখন কি করার? না, বই করে নাই বলে আমাদের করতে হবে না এরকম না, এটা তো করতে হবে। ওইটা 24 তারিখে, এটা যেহেতু আগে আমরা করে করছি এই জন্য করি নাই, কিন্তু এটা তো করতে হবে। বই করে নাই, কেন করবে না? বলে 24 তারিখেরটা করে নাই, 27 তারিখেরটা করে নাই। একবার দিয়েছে 28 তারিখে। কেন চেকে ভাড়া পরিশোধ করা হলো না? প্রত্যেকটাই করতে হবে। লাইন আচ্ছা, এবং কল কবজা অবচয় হিসাব ধার্য করা হয়েছে কত? অপচয় হিসাব এখানে আমরা বলছিলাম যে ওই গত যে অপচয়টা ধার্য করা হয়, সেই অপচয়টা কি করে, একটা ফান্ডে রাখা হয়। এই জন্য সেটাকে আমরা বলছিলাম যে সঞ্চিতি, এটা এক প্রকার সঞ্চয়ের মতো করে রাখা হয়, এই জন্য বলছিলাম যে অপচয় সঞ্চিতি হিসাব। এখন সেটাকে যদি তোমরা কল কবজা অপচয় হিসাব ক্রেডিট দাও তাও কিন্তু হবে। এখানে যদি আমরা লিখি যে কল কবজা অপচয় হিসাব, যে অপচয় হিসাব ডেবিট লিখছি না, আবার যদি লিখি যে কল কবজা অবচয় হিসাব, তাহলেও কিন্তু এটা হয়, ঠিক আছে, ক্রেডিট। কিন্তু ভালো হয় যদি সেটা সঞ্চিতি হিসেবে উল্লেখ করো। অবশ্যই সঞ্চিতি হবে না। সঞ্চিতি হিসাব কি ক্রেডিট, ঠিক আছে, এভাবে লিখতে পারবো। আবার কল কবজা অবচয় হিসাবও লিখতে পারবো, অসুবিধা নেই। অনেক সময় পরীক্ষার হলে হয় কি মনে থাকে না, তো মনে যদি না থাকে তাহলে যে জিনিসটা দেওয়া থাকবে, যেমন দেনাদার বা প্রাপ্য, এগুলো না লিখে যদি যে জিনিসটা দেওয়া থাকবে, হয়তো দেনাদার লেখা থাকবে অথবা প্রাপ্য লেখা থাকবে, যে জিনিসটা লেখা থাকবে ওই জিনিসটি কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে, তাহলে সহজ হয়। যেহেতু অবশ্যই ধার্য করা হলো, লিখতে পারো, লিখতে পারো যেহেতু ধার্য করা হলো, শেষ। এগুলো 24 তারিখে লেনদেন। দেখো এর ভিতরে আর কোনো প্রশ্ন আছে কিনা? না। আচ্ছা, তাহলে 24 তারিখে যদি প্রশ্ন না থাকে তারপরে পরে করতে যাই।
দেখো তারপর আছে 27 তারিখে চেকে ভাড়া পরিশোধ করা হলো 5,000 টাকা। হ্যাঁ, আমাদের কি আসছে, কি গেছে, ব্যাংক থেকে চলে গেছে। যেহেতু চেক চেক দিয়ে দিছে তার মানে কমছে কি, ব্যাংক কমে গেছে। তাহলে ব্যাংক হিসাব এখানে কিন্তু নগদে দিল, ব্যাংক থেকে উঠাইতে হবে, নগদে কমে নাই, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক থেকে কিন্তু চলে গেছে। যেহেতু চেক আমি দিয়ে দিছি তার মানে কোন জায়গা থেকে চলে গেছে, ব্যাংক থেকে চলে গেছে। তাহলে ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। আর কোন কারণে চলে গেছে, ভাড়া হিসাব। কেন ভাড়া হিসাব কেন ডেবিট হলো প্রশ্ন হতে পারে। দেখো আমি বলছিলাম ব্যবসায়ের খরচ ক্ষতি যা কিছুই সব আছে, খরচ হোক ক্ষতি হোক যাই আছে সেগুলো কোথায় আসবে, ডেবিটে আসবে। তাহলে ভাড়া হিসাব যেহেতু ভাড়া একটা খরচ, সেজন্য কোথায় বসলো, ডেবিটে বসলো। চেকে ভাড়া পরিশোধ করেছে 5,000 টাকা। এরপরে যেহেতু দেখতে পারো যেহেতু ভাড়া পরিশোধ করা হলো, চেকে ভাড়া প্রদান করা হলো, ব্যাংক উল্লেখ করছো তো চেকের মাধ্যমে। এইগুলো আমাদের কত তারিখের, এটা 27 তারিখের ঘটনা। তারপরে রয়েছে হচ্ছে 28 তারিখে। দেখো আবারও একটা খরচ, যেহেতু ইয়ে দিচ্ছে কর্মচারীর বেতন প্রদান করছে, নগদে লেখা দিচ্ছে এখানে কর্মচারী বেতন প্রদান করা হলো নগদে 10,000 টাকা। আমি সহজ নগদে চলে গেছে, নগদ হিসাব ক্রেডিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ হিসাব কি ক্রেডিট। আর যেহেতু ব্যবসায়ী খরচ, কোন কারণে খরচ হয়েছে, বেতনের জন্য, বেতন হিসাব ডেবিট। কত টাকা দিছে, 10,000 করে, মাত্র 10,000 টাকা বেতন দিছে, এত ছোট ব্যবসা। যেহেতু নগদে এরপরে রয়েছে হচ্ছে 31 তারিখে। দেখো ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ মঞ্জুর করলো 300 টাকা। মেবি আমরা এন্ট্রিটা আর করি নাই। 31 তারিখের ঘটনা দেখো, এই যে আমরা প্রথমে মাসের 4 তারিখে 40,000 টাকা ব্যাংকে রাখছিলাম হিসাব খোলার সময়, এই যে টাকাটা ব্যাংকে দিয়ে আসছিলাম ওইটার একটা সুদ দিছে ব্যাংকে 300 টাকা। কি করছে, ব্যাংক সুদ দিছে, যেহেতু আমাকে সুদ দিছে, ব্যবসায় বাড়ছে, সেজন্য কি হবে, ব্যাংকে নগদে দিয়ে দিচ্ছে, নগদ হিসাব ডেবিট। সম্পদ আসছে, তাহলে নগদান হিসাব ডেবিট। আর ব্যাংক দিয়ে দিয়েছে সেহেতু ব্যাংক হিসাব বা ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। যেহেতু নগদে আসছে এই জন্য ব্যাংক আর না লিখে এখানে নগদে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তুমি ব্যাংক হিসাবও দিতে পারতা, ব্যাংক হিসাব ডেবিটও দিতে পারতা। যেহেতু টাকাটা তোমার কিন্তু ব্যাংক কি করছে, সরাসরি হাতে দেয় নাই, তোমার অ্যাকাউন্টে জমা রাখছে, ব্যাংকের হিসাব বাড়ছে, এই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে কি এটার বদল ব্যাংক হিসাবও দিতে পারো। ঠিক আছে, তবে নগদ আসছে যেহেতু এখানে নগদান দেওয়া যেতে পারে, এটা ইচ্ছে দিয়ে দিও, অসুবিধা নেই। এইগুলো কাহিনী। কত টাকা দিচ্ছে, 300 টাকা সুদ দিচ্ছে মাত্র। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, রোজার দিন সুদ হিসাব করতেছে। তারপরে কোন কারণে দিচ্ছে, ব্যাংকে সুদ দিচ্ছে, তাহলে ব্যাংক সুদ হিসাব হচ্ছে ক্রেডিট। মুনাফা খান, মুনাফা, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কত টাকা, 3,000 লিখছি রে। এইগুলো আমাদের জাবেদা, যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করলো। আচ্ছা যাই হোক, এত বোঝার দরকার নাই। ব্যাংক সুদ মঞ্জুর করলো। এখন আমাদের জাবেদা শেষের কাহিনীটা দেখো, এখানে একটা টান দিতে হবে, টান দিয়ে আমাদের এ টু জেড হিসাব করতে হবে। দেখো আমরা তো মুছে দিচ্ছি, হিসাব করে দরকার নাই, অ্যান্সার আছে এখানে, অ্যান্সার আমরা দেখে দেখে বসায় দিই। আর হিসাবের সময় এ পাশ এবং এ পাশ, হিসাব করবা এ পাশ অথবা এ পাশ কি হতে হবে, সমান হতে হবে। এনি চান্স যদি জাবেদা করার পর দেখছো যে এই পাশ আর এই পাশ মিলে নাই, পরীক্ষার হলে তো আর এতগুলো কি আবার ধরে ধরে টিকানো সম্ভব না, অ্যান্সার লিখবা না, এভাবে টান দেয়া, এই যে নিচে এভাবে ক্লোজ করবা, দুইটা টান দেয়া হিসাব ক্লোজ করে দিবা।
এভাবে ডাবল টান দিবা, হিসাবের শেষে ডাবল টান দিয়া ক্লোজ করে তো রেখে আসবা, অ্যান্সার লেখা দরকার নাই। যদি না মিলে, আর মিললে তো আলহামদুলিল্লাহ লিখে আসবা, ঠিক আছে? এটা একটা কি বলে এটাকে, আচ্ছা যাই হোক, যাই বলো, এই বাটপাড়ি বুদ্ধি। যদি হিসাব না মিলে এই কাজটা করবা, আর যদি মিলে তো আলহামদুলিল্লাহ মিললই, ঠিক আছে? এখন দেখো আমাদের কত হয়েছে, 3,25,300 টাকা। তো বইতে তো দুইটা হিসাব লেখা নাই। থাকবে, আমরা কি আর এখন হিসাব গুলা এত জরুরি যে মিলাইতে হবে? এতটা জরুরি না, হিসাব মিললে মিলুক, না মিললে নাই। আমরা তো এন্ট্রি গুলা বুঝছি। আচ্ছা ভাই, আমরা এখন আর্জুনটা দেখে যদি উত্তরটা লিখে দিই সমস্যা হবে? হ্যাঁ, আর্জুনটা দেখে যদি উত্তরটা দেখে লিখে দিই, যদি না মিলে আর কি, তাহলে কি বুঝি নাই, না ভাই কিছু আবার না। বলো। মানে উত্তরটা যদি দুইটা নাম, মানে দুইটা একই বাট উত্তরটা কোনোটাই মিলে নাই, তখন কি নাম্বার দিবে? উত্তর না লিখলে তো মাস্ট নাম্বার কিছু হলে পাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু উত্তর যদি না মিলে, দুইটা দুই রকম হয়, দুই তাহলে কিন্তু নাম্বারটা দুইটা একই হলো, তখন বাট তো উনি আইডেন্টিফাই করবো যে অঙ্কটা ভুল, তখন না। নাম্বার ইচ্ছে হলে দিতে পারে, নাও দিতে পারে। তবে এইসব অঙ্কের ক্ষেত্রে দেখা যায় তোমার এই যে গড় হইলে বা এন্ট্রি গুলা ঠিকঠাক থাকলে কিছু নাম্বার দিয়ে দেয়, না আমি বলছি এগুলো হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে। কিন্তু এখন আমাদের কারিগরি ভুল দেয় কিনা, আমি মনে হয় বলছি দিয়ে যে দিবে। শোনো শোনো, আমি বলছি যে উত্তর দুই সাইডেরটা ঠিক আছে, মানে দুই সাইডটা মিলছে, বাট উত্তরের যে সবকিছু যোগ করে ভুল আছে, ওই দুইটাই দুই সাইডে যে মিললো, এখন ওই দুইটাই যদি লিখে দিই তাহলে কি মার্ক দিবে? তখন দেখা গেছে যদি উনি আইডেন্টিফাই করে দেখে যে ভুল হয়েছে, তখন ওনার ইচ্ছা। তবে অনেক সময় উত্তর না মিললেও মার্কস দেয়, বুঝছো? আমার জানা মতে মার্কস দেয়, আর তারা মনে করেন এভাবে গড় তৈরি করে এন্ট্রি গুলা বসালে মার্কস দিয়ে দেয়। ভাইয়া এত আচ্ছা, সুন্দর ক্যালকুলেশন ভাইয়া। করার পর উত্তর কেন মিলবে না? ইনশাআল্লাহ উত্তর মিলবে। এটাই উত্তর মিলবে, যাবে তার উত্তর মিলবে, অন্যগুলা না মিলতে পারে। আচ্ছা এখন মনে বলো, করেন- এইগুলার উপর আরো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া মনে জাভেদের করেন উপর। যে যেকোনো তারিখের একটা ডেবিট আল্লাহ ক্রেডিট হাফেজ। উল্টা, তাহলে কি ওইটা বাদ দিয়ে পয়েন্ট করবে মার্ক? বুঝি নাই, আবার বলো। মনে করেন যে কোনো তারিখে ডেবিট ক্রেডিট উল্টা পাল্টা হয়ে গেল, তাহলে ওইটা বাদ দিয়ে কি পয়েন্ট মার্ক করবে? এটা স্যার বেদে ডিপেন্ড করে, তবে আমার জানা মতে কিছু হলেও মার্ক দেয়, বুঝছো? এটা স্যার কেমন স্যার এখন তো জানি না। স্যার যদি এই তার ওয়াইফের সাথে ঝগড়া করে খাতা দেখে, তাহলে তো কিছু করার নাই। তাহলে ভালো লিখলেও ফেল। স্যার আপনার মতো একজন হয়ে গেলে আমরা খাবো। আমি কে খাতা দেখি? আমি তো বলতেছি আমি তোমাদের কাছে, আমিও তো তোমাদের সাথে এক্সাম দিব এটা। কেন স্যার? কেন স্যার? ভাইয়া ফিফথ সেমিস্টারে কম্পিউটারে, ভাই আপনি কোন ক্লাস হ্যাঁ? করেন? ফিফথ সেমিস্টার ভাই, এটা কম্পিউটার আপনি ভাইয়া। 5th সেমিস্টার কম্পিউটার? হ্যাঁ, ভাই 1 মিনিট আছে, আর আল্লাহ হাফেজ, শেষ করে দেই। এই জন্যই স্বামী আপনাকে নাম ধরে ডাকে। ও আচ্ছা, গ্রুপে যে আমি কথা বলি তখন আর খেয়াল থাকে না। আল্লাহ হাফেজ। আমি এতটা লক্ষ্যই করিনি। আল্লাহ হাফেজ। ও আচ্ছা, সমান। আচ্ছা কি টাইম নাই? স্বামী টাইম না নাই? না, এক্ষুনি কেটে যাবেন, আমি কাটা লাগবে না। আচ্ছা তাহলে যাবে তাহলে, আর প্রশ্ন নাই তো? আমরা কি সামনের ক্লাসে এই 3 গড়া নিয়ে আলাপ করবো? 3 গড়া কুতিয়ান সামনের ক্লাসে আর একটা যাবে, দেখো এই না না, প্লিজ প্লিজ না।